স্বাগত দেশকে, সাথে আছি আমি মনিরা কাজুরি। শুনছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে ঘিরে হামলা ও সহিংসতার ঘটনায় জারি করা কারফিউর সময় 22 ঘন্টা বাড়িয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। নতুন নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে আজ দুপুর 12টা পর্যন্ত এবং দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ চলবে। এর মধ্যে আজ দুপুর 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এর আগে বুধবার সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় গোপালগঞ্জের পৌর পার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হলে জেলা 144 ধারা জারি করে জেলা প্রশাসন। এরপর জেলায় রাত 8টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। পরে আবার সেই কারফিউর সময় 22 ঘন্টা বাড়ানো হয়। গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত 25 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জড়িত কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি তাদের। কারফিউ জারির পর থেকে জেলার পরিস্থিতি বেশ থমথমে রয়েছে। কারাগারে হামলা চালালেও ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে কারা অধিদপ্তর। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঘটনা এত বড় হতে পারে এমন কোনো গোয়েন্দা তথ্য ছিল না তাদের কাছে। আজিজুর রহমান রনিকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে কার্যক্রম স্থগিত হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের পর বুধবার থেকে চলছে কারফিউ। থমথমে পরিস্থিতি পুরো জেলায়। শহরে ছোট ছোট যানবাহন চললেও বন্ধ বেশিরভাগ দোকানপাট। স্যার, এখন আমরা প্যাটের দায় বার হয়েছি। আমাকে তো এখন আমার 5-6টা প্যাট, আমি কিভাবে বাঁচবো? এখন এই আমার ভাড়ার গাড়ি, আমার ভাড়া দেওয়া লাগবে, রোজ গেলে 500 টাকা ভাড়া দেওয়া লাগবো। এই ভাড়া টাকা আমি কই থেকে দেবো এখন? আজকে তো কারফিউ, তো সকাল ধরে আমরা দেখতেছি খুব সুন্দর পরিবেশ, সুস্থ এবং খুব শান্তিতে মানুষ চলতেছে কারফিউর ভিতরে। আগের দিনের সংঘর্ষে সড়কে থাকা ইটপাটকেল, তোরণ, গেট, ব্যানার ফেস্টুন ও ফেলে রাখা গাছ সহ ধ্বংসস্তূপ ছিল দুপুর পর্যন্ত। তবে সকাল থেকেই কারফিউ উপেক্ষা করে ঘর থেকে বের হন কর্মজীবীরা। তো আমরা রিস্ক নিয়ে এসেছি, কোর্ট বন্ধ, আমাদের কোর্ট খুলে আমাদের আসতেই হবে। এখন এসে শুনি যে কোর্ট বন্ধ, এখন আবার আমরা রিস্ক নিয়ে ফিরে যাচ্ছি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সারা শহর টহল দিয়েছে সেনা, নৌ, কোস্টগার্ড ও পুলিশ সহ সকল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। জেলা কারাগারে হামলার পর নিরাপত্তায় রয়েছে সেনা ও বিজিবির সদস্যরা। কারাগার পরিদর্শন শেষে কর্মকর্তারা জানান, আসামি কিংবা অস্ত্র কোনো কিছুই লুট করতে পারেনি হামলাকারীরা। তো গতকালকে যেটা ছিল, আমাদের কারারক্ষীরা যথেষ্ট সাহসিকতার সঙ্গে কাজ করেছেন, যার ফলে আমাদের মেইন যে ডিউটি, অর্থাৎ প্রধান যে ডিউটি, সেটা হচ্ছে আমাদের কারার ভেতরের যারা কনভিক্টেড আছেন, যারা হাজতে আছেন, তাদেরকে সঠিকভাবে নিরাপদে রাখা এবং তাদেরকে সঠিকভাবে তালাবদ্ধ করে রাখা। এখানে তা আমরা সেই জিনিসটা আমরা করতে পেরেছি। হামলায় জড়িত 25 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানায় বাহিনীটি। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হামলা এত বড় হতে পারে এমন গোয়েন্দা তথ্য ছিল না আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। গোয়েন্দাদের তো তথ্য ছিল, বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল না। আমরা তো নির্দেশনা দিছি ওখানে, এখন ওখানে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে, এই জন্য সব ধরনের প্রিকশন নেওয়া হবে। গতকাল রাত 8টা থেকে শুরু হওয়া এই কারফিউ চলেছে সন্ধ্যা 6টা পর্যন্ত। মানে যারা অন্যায় করছে তারা গ্রেপ্তার হবে। নিবিড় সাহা, 71, গোপালগঞ্জ। গোপালগঞ্জের আজকের পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুর রহমান রনি। রনি, আজ সকাল থেকে কি পরিস্থিতি দেখছেন? এবং আমরা জানি যে এখন পর্যন্ত 25 জন গ্রেপ্তার হয়েছেন। নতুন করে আরো কোনো গ্রেপ্তারের খবর আছে নাকি আপনার কাছে, জানাবেন। গতকাল 6টা থেকে আজ বেলা 11টা পর্যন্ত আবার 22 ঘন্টা আসলে কারফিউ করা হয়েছে এবং 2টা থেকে আবার 6টা পর্যন্ত কারফিউ চলবে, বলবৎ থাকবে। আমি কিন্তু গতকাল তিনি বিভাগীয় কমিশনার ছিলেন, সংবাদ সম্মেলন মাধ্যমে গোপালগঞ্জের কারফিউ বলবৎ রেখেছেন। তো আজকে সকাল থেকে আমরা শহরের বিভিন্ন স্থানে ঘুরে দেখছি, সকালের বিভিন্ন জায়গায়, শহরের বিভিন্ন এলাকায় আসলে পরিবেশ 16 জুলাইয়ের আগে যেভাবে ছিল, গোপালগঞ্জ অনেকটাই আগের মতো সেইভাবে শান্ত হয়ে উঠেছে। আইন শৃঙ্খলা একেবারেই নিয়ন্ত্রণের মধ্যে এমনকি দেখা যাচ্ছে। আর আপনি যে বিষয়টা বলছিলেন যে আপনি জানেন যে গতকাল আসলে এর পর থেকে আসলে নতুন যে অভিযান করেছে প্রশাসন, কাউকে আটক করেছে কিনা এই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত প্রশাসনেও আমাদের বিভিন্ন সূত্রে আসলে যারা আমাদের ফোর্স হিসাবে যেসব
সেই মাধ্যমে আমরা জানতে পেরেছি যে নতুন আটক হয়েছে যোগাযোগের চেষ্টা করেছি, তারা কেউ কিন্তু আসলে ফোন না ধরার কারণে এই বিষয়টি এখন পর্যন্ত আমরা প্রশাসনের কাছ থেকে নিশ্চিত হতে পারেনি। আর আমি যদি আপনাকে একটু দেখাই যে আজকে সকাল থেকে আসলে রাস্তাঘাট কিন্তু বেশ ফাঁকাই রয়েছে। যারা খেটে খাওয়া মানুষ, কর্মজীবী মানুষ, তারাই কিন্তু আসলে এখন পর্যন্ত তাদেরকে রাস্তায় দেখা যাচ্ছে। যেমন ভ্যান, রিক্সা, এই জাতীয় যে রাস্তা কর্মজীবী যারা রাস্তায় দেখা যাচ্ছে, তারা কিন্তু রনি, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, গোপালগঞ্জের আজকের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলা এনসিপি নেতাকর্মীদের দ্বিগুণ শক্তিশালী করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জে পদসভায় তিনি জানান, আওয়ামী লীগ গোপালগঞ্জে হামলা চালিয়ে প্রমাণ করেছে দেশের জন্য উৎসর্গ করার জন্য আমরা বেঁচে রয়েছি। ফলে যারা আমাদেরকে ভয় দেখাতে চেয়েছিল গোপালগঞ্জে, তারা জানে না যে তাদের এই আক্রমণ আমাদেরকে আরো দ্বিগুণ ভাবে শক্তিশালী করেছে। এর প্রমাণ আমরা ফরিদপুরে দিয়েছি, এর প্রমাণ আমরা রাজবাড়িতে দিয়েছি, এর প্রমাণ আমরা এই রাত 10টার সময় মানিকগঞ্জে দিচ্ছি। দেশ করতে জুলাই পদযাত্রার অংশ হিসেবে 18তম দিনে আজ মুন্সিগঞ্জের বিভিন্ন সড়কে পথসভায় অংশ নেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। এই উপলক্ষে জেলা শহরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম উদ্দিন। জসিম, কেন্দ্রীয় নেতারা কখন অনুষ্ঠানে অংশ নেবেন এবং জেলা পর্যায়ে নেতাকর্মীরা নিয়ে কি বলছেন, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? হ্যাঁ কাজলি, আসলে আপনি জানেন যে যে কর্মসূচি অর্থাৎ পদসভা কর্মসূচি দেশ জুড়ে, সেই কর্মসূচির অংশ হিসাবে আজকে কিন্তু 18তম দিবস। এই 18তম দিবসে কর্মসূচি ছিল হবে ঠিক 11টার সময়। ইতিমধ্যে কিন্তু এই কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঠিক মুন্সিগঞ্জ জেলার রাতে অবস্থান করেছে, সেটা শিলাবখানে এই সবটা তারা অবস্থান করেছে এবং সেখান থেকে তারা সকালে নাস্তা করে এই পথসভা করবে। এই পথসভা থেকে ঠিক এই 1 কিলোমিটার দূরে যেখানে আমি দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে তারা সভা ছোট্ট মঞ্চে করা হয়েছে এবং এই মন্ত্রী তারা বক্তব্য রাখবে। এখানকার যে সমন্বয়, জেলা সমন্বয় এবং উপজেলা সমন্বয় প্রশাসনের কথা হয়েছে, তারা বলছেন যে তারা এই আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা পুরোপুরি সন্তুষ্ট হয়েছে। অর্থাৎ একেবারে তারা তাদের এই কর্মসূচি পালন করতে পারবে, তারা এমনটি আশা করছেন। এবং তারা আশা করছেন যে তাদের এই সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা অংশগ্রহণ করবে, বিশেষ করে শিক্ষার্থী থেকে শুরু করে নানা ধরনের মানুষেরা তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। এবং এই কর্মসূচিতে কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন। বক্তব্য রেখে তারা হয়তো এখান থেকে দুপুর 12:30 বা 1টা নাগাদ আবার চলে যাওয়ার কথা হয়েছে, তারা নারায়ণগঞ্জে চলে যাবে। সেখান থেকে তারা মধ্যাহ্ন ভোজনের পর আবার নারায়ণগঞ্জে কর্মসূচিতে অংশগ্রহণ করবে। এই কর্মসূচিতে তারা এখানকার যারা এই নাগরিক যারা আসলে এনসিপি তে রয়েছে, তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। এই বক্তব্য থেকে আসলে তারা এখানকার কর্মীরা স্পৃহা পাবে, এমনটি আসলে আশা করা হচ্ছে। কাজেরই গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। এদিকে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ করেন যুবদলের কর্মীরা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় জাতীয় নাগরিক পার্টির আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের নিউ মার্কেট মোড়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন দলীয় নেতাকর্মীরা। এছাড়াও শহরের খুলনা মোড়ের আসিফ চত্বরেও বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
একই ঘটনার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে মহানগর জামায়াত ইসলামী। বৃহস্পতিবার বিকেলে নগরীর টাউন হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে সমাবেশ করেন। নড়াইলে বাংলাদেশ জামায়াত ইসলামী জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে সদরের চৌরাস্তা এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে কোর্ট চত্বরে এসে বিক্ষোভ সমাবেশ করেন। মৌলভীবাজারেও বিক্ষোভ মিছিল করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। দুপুরে শহরের দেওয়ানি জামে মসজিদ থেকে একটি মিছিল নিয়ে কুসুমবাগ পয়েন্টে এসে সমাবেশ করেন। এদিকে রংপুরে অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় বাংলাদেশ সারা দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতিতে বিক্ষোভ মিছিল করে রংপুর মহানগর যুবদল। দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে টাউন হল চত্বরে এসে সমাবেশ করে। সূর্য সৈনিকরা বাংলাদেশে বেঁচে থাকা পর্যন্ত কোনো ষড়যন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেবে না। জুলাইয়ের যে আমাদের ঐক্যবদ্ধতা এটি যেন বজায় থাকে, আমি তাদের প্রতি আহ্বান জানাবো, তাদের যেন শুভবুদ্ধির উদয় হয়। গোপনে একটি গুপ্ত সংগঠন সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি এবং এতে অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করে যুবদল। নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে অনুষ্ঠিত হয় সমাবেশ। আমাদের নেতার নির্দেশে, তাদের যে নির্দেশে আমরা স্থিতিশীল অবস্থায় রয়েছি, জনগণের পাশে রয়েছি। ভোলায় সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে যুবদলের নেতাকর্মীরা। বেলা 11টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে যুবদল এই বিক্ষোভ করে। শাকিলা শম্পা, ৭১। ধর্মের নামে নতুন কোনো ফ্যাসিস্টকে দেশের মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার ধামরাইয়ের শরীপাগ এলাকায় একটি অনুষ্ঠানে তিনি জানান, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নির্বাচন পেছানো চক্রান্ত চলছে, তবে দেশের মানুষ তা মেনে নেবে না। অন্যদিকে বিএনপিতে চাঁদাবাজ, খুনি ও ডাকাতের কোনো ঠাঁই নেই। কেউ অপরাধের সাথে যুক্ত থাকলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে বলেও দাবি তার। তারা শেখ হাসিনার ওই ভাইরাল বক্তব্য, তারা সেটা ল্যাবরেটরিতে তারা চেক করেছে, তারা সেটা নানাভাবে পরীক্ষা করে দেখেছে। না, এটা শেখ হাসিনার নিজের কণ্ঠস্বর, তার কথা। কত নিষ্ঠুর হতে পারে যে নিজের দেশের সন্তান, প্রাইমারি স্কুলের ছাত্র, হাই স্কুলের মাসুম বাচ্চারা, তাদেরকে গুলি করে মিশিয়ে দেওয়ার জন্য যে মহিলা নির্দেশ দিতে পারেন, সে কত বড় রক্ত পিপাসু হতে পারে, কত বড় দানব হতে পারে, কত বড় রাক্ষসী হতে পারে, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলায় কয়েকটি জেলা থেকে সন্ত্রাসী ভাড়া করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। বৃহস্পতিবার মাদারীপুরের শিবচরে মাতবরের চর এলাকায় একটি অনুষ্ঠানে তিনি জানান, আওয়ামী লীগ দুষ্কর্মের জন্য একবার 21 বছর ক্ষমতার বাইরে ছিল, আর এখন আওয়ামী লীগের 63 বছরও ক্ষমতা আসার সুযোগ নেই। আর বিএনপি ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ জানান, আওয়ামী লীগ আবারও দেশকে অস্থিতিশীল করে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও শান্তি রক্ষায় দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তার। আমি আওয়ামী লীগের নেতাদের বলছিলাম যে অপকর্ম তোমরা করছো, এর পরের বার 63 বছরও ক্ষমতার স্বাদ পাবা না। 63 বছরও আওয়ামী লীগের ক্ষমতায় ফিরে আসার কোনো সুযোগ নাই। ফ্যাসিবাদদের ষড়যন্ত্র মোকাবেলা করতে দ্রুত নির্বাচনে ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বৃহস্পতিবার আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সভায় তিনি জানান, যার যার এলাকায় ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্টকে প্রতিহত করতে হবে। এই ফ্যাসিস্টরা যেন এই বাংলাদেশের মাটিতে আর স্থান না পায়, তাই ঐক্যের বিকল্প নাই। তাই ফ্যাসিস্টের বিরুদ্ধে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এই নেতা। বাংলাদেশ
বাংলাদেশের সকল নেতাকর্মীদের কাছে আমার আহ্বান, যার যার এলাকায় আপনারা ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্টকে প্রতিহত করতে হবে। এই ফ্যাসিস্টরা যেন বাংলাদেশের মাটিতে আর কখনো স্থান না পায়। ময়মনসিংহ জেলা বিএনপির সম্মেলন হয়নি গত 15 বছর, যে কারণে অনির্বাচিত আহ্বায়ক কমিটি দায়িত্ব নিয়েছে জেলা কমিটির। একই অবস্থা মহানগর বিএনপিতেও। তাই সম্মেলন আর কমিটি গঠন নিয়ে দলের ভেতরেই রয়েছে ক্ষোভ। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দল গোছাতে তাই দ্রুত সম্মেলনের দাবি জানিয়েছেন তৃণমূল নেতাকর্মীরা। বাবুল হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। সবশেষ ময়মনসিংহ জেলা বিএনপির সম্মেলন হয়েছিল 2009 সালের ডিসেম্বরে। এর মধ্যে কেন্দ্রীয় নেতারা একাধিকবার সম্মেলন করার তাগিদ দিলেও দল থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি, যে কারণে আহ্বায়ক কমিটি দিয়েই চলছে দলীয় কার্যক্রম। নেতারা বলছেন, বিগত সরকার এবং পুলিশ প্রশাসনের বাধায় সম্মেলন করা যায়নি। আমরা এখনো রাজপথে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে। আমরা আশাবাদী ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে রমজানের পূর্বেই নির্বাচন হবে, সেটাকেও মাথায় রাখতে হবে। নির্বাচনের পূর্বে যেই কমিটি যেই পর্যায়ে বন্ধ করাটা জরুরি, আমরা প্রায়োরিটি বেসিস জেলা সম্মেলন করতে চেষ্টা করব। একই অবস্থা ময়মনসিংহ মহানগর বিএনপিতেও। গত 5 বছর ধরে আহ্বায়ক কমিটি নিয়ে চলছে কার্যক্রম। একটা কমিটি করতে গেলে ওয়ার্ডে যেতে হয়, সে ওয়ার্ডে গিয়ে যে একটা জায়গায় বসবো আমরা কোনো খোলা জায়গায় বা কারোর গোপনভাবে, সেই ব্যবস্থা ছিল। তার জন্য আমাদের কমিটি অনেকটা বিলম্বিত হয়েছে। প্রকাশ্যে কাজ করা যায় নাই এবং পালিয়ে থাকতে হয়েছে নেতা কর্মী সমর্থকদের দীর্ঘদিন। সাধারণ সভা সমাবেশই করতে পারিনি, আর সম্মেলন তো এটা চিন্তাই করা যায় না। এদিকে এতদিন চুপ থাকলেও এবার আর কোনো অজুহাত না মানার ঘোষণা দিয়েছেন দলের তৃণমূল নেতাকর্মীরা। দল গোছাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই সম্মেলনের মাধ্যমে নতুন নেতা নির্বাচন করতে চান তারা। হাবিবুন নবী খান সোহেল ভাই দায়িত্ব পাওয়ার পর বারবার ডেকে নিয়ে বলছেন যে আপনারা কমিটি করেন, কিন্তু আমি শুনি কিন্তু ময়মনসিংহ আইসা ওনারা বলে যান আহ্বায়ক কমিটি দিয়ে করে আছে। তো আমরা সাধারণ যারা কর্মী খুবই সমস্যায়, যারা কোনো ঠিকমতো নেতৃত্ব দিতে পারতেছি না। যে একটা সংগঠনের যখন আপনার একটা কমিটি থাকবে না, তখন সেই ইউনিটটা কিন্তু আপনার বিশৃঙ্খলা হয়ে যায়। তৃণমূল পর্যায়ের যে কর্মীদের আছে, এই কর্মীগুলো যদি ঐক্যবদ্ধ না থাকে তাহলে দেখা যাচ্ছে জাতীয় নির্বাচনে একটা প্রভাব পড়তে পারে। আমরা আশা করতেছি যে নির্বাচনের আগেই যদি ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হয় তাহলে সবচেয়ে ভালো হবে। পরিবেশ করে দেওয়া, যাতে সম্মেলন হয়, ভোটিং হয়, ভোটিংয়ে যে বারোই আসবে সেই আগামী দিনে এই জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দেবে, এটাই আমাদের আশা। এ বিষয়ে কেন্দ্রীয় নেতারা বলছেন, ফ্যাসিস্ট সরকার পতনের পর দল পুনর্গঠনের কাজ করছে বিএনপি। দেশব্যাপী সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন শুরু হয়েছে। আগামী আগস্ট মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে ময়মনসিংহ বিএনপির সব ইউনিটের কমিটি পুনর্গঠন করা হবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা বাংলাদেশে আমাদের সংগঠনকে আবারও পুনর্গঠন করার উদ্যোগ নিয়েছে। আমরা আবার ঐক্যবদ্ধ হয়েই কিন্তু এই কাজগুলো করছি। তারই অংশ হিসাবে ময়মনসিংহ জেলায় এবং মহানগরে এবং ময়মনসিংহ বিভাগের সর্বত্র কিন্তু আমরা আমাদের কাজ আবার নতুন উদ্যমে আমরা শুরু করেছি। সম্মেলন ও নির্বাচনের মাধ্যমে দলের ক্লিন ইমেজের পরীক্ষিত ও ত্যাগী নেতৃত্ব বেছে নিতে চান ময়মনসিংহ মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা। মনিরা কাজুরি, একাত্তর। চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি অবনতির দিকেই যাচ্ছে। আক্রান্তের সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে। চিকিৎসকরা বলছেন, নগরীর চেয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেশি। অনেকেই অসুস্থ হলে দেরিতে হাসপাতাল বা চিকিৎসকের কাছে আসেন, এতে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে যাচ্ছে। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে লোকজন চিকিৎসকের পরামর্শ ছাড়া ফার্মেসি থেকে ওষুধ খেয়ে পরিস্থিতি আরও জটিল করছে। বাবুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজু পড়ুয়া। চট্টগ্রামে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী। প্রতি মাসেই আগের মাসকে ছাড়িয়ে যাচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। মে মাসে আক্রান্ত ছিল 116 জন, জুন মাসে 176 জন, আর জুলাইয়ে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 194 জন। জ্বর, মাথা ব্যথা, বমি, শ্বাসকষ্ট নিয়ে বর্তমানে 50 জনের বেশি রোগী নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। জ্বর, মাথা ব্যথা, বমি হয়েছিল, পেটে ব্যথা। যখন জ্বর আসছে আমি ওষুধ খাইছি ফার্মেসির থেকে, যখন ভালো হয়নি আমি পরে মেডিকেলে ভর্তি হয়েছি। জ্বরের জন্য ওষুধ খাওয়াই, সেক্ষেত্রে জ্বর ভালো না হলে আমরা পরবর্তীতে আপনার মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং ওখানে পরীক্ষা নিরীক্ষা করার পর আপনার
ডেঙ্গু ধরা পড়ে। চিকিৎসকরা বলছেন অনেকেই অসুস্থ হলে দেরিতে হাসপাতালে বা চিকিৎসকের কাছে আসছেন, এতে পরিস্থিতি দ্রুত জটিল হচ্ছে। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে লোকজন চিকিৎসকের পরামর্শ ছাড়া ফার্মেসি থেকে ওষুধ খাচ্ছে, এতে জটিল হচ্ছে চিকিৎসা। শরীরে অন্য জায়গার ব্যথার সাথে সাথে যদি পেটে তীব্র ব্যথা থাকে এবং প্রচণ্ড বমি হয় এবং রোগীর সেক্ষেত্রে ডিহাইড্রেশন হয়ে যায়, এইটা একটা ফ্যাক্টর। অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক রোগী আছেন যারা তীব্র দুর্বলতার কথা বললেন, যেটাকে প্রস্ট্রেশন বলি। প্রস্ট্রেশন এটিও একটা গুরুত্বপূর্ণ সাইন। ক্ষেত্রে আমরা আপনাদের মাধ্যমে বলবো, প্রেসক্রিপশন ছাড়া, ডাক্তারের পরামর্শ ছাড়া যারা কোনো ওষুধ ইভেন অ্যান্টিবায়োটিক যাতে না খায়। কীটতত্ত্ববিদরা বলছেন আগেই ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে সতর্কতা দেওয়া হয়েছিল। আগাম সেই সতর্ক বার্তা আমলে না নেওয়ায় এবার ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। অগস্ট এবং সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর প্রকোপটা আরও বাড়বে, এটা নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে। সো যেটা করতে হবে, সচেতনতা বাড়াতে হবে। যেহেতু ডেঙ্গির যে বাহক এডিস ইজিপ্টি মসকিটো, এটা খুব বেশি দূর উঠতে পারে না, এটা খুব শর্ট ডিস্টেন্সের মধ্যেই থাকে। সুতরাং নিজেদের ঘর বাড়ি এবং আশেপাশটা যদি ক্লিন রাখা যায় তাহলে কিন্তু ডেঙ্গুর প্রকোপটা এমনিতেই কমবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের বেশি বেশি তরল খাবারের প্রয়োজন। যদি কোনো রোগী কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করে তখন সাথে সাথে আমরা এদেরকে আইসিইউতে শিফট করি, কারণ ডেঙ্গু শক সিমটম যেটাকে আমরা বলি, যাদের প্লাটলেট কাউন্ট কমে যায়, নাক দিয়ে, মুখ দিয়ে, পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত যায়, এই সমস্ত সিমটম যদি কোনো রোগীর দেখা যায় জ্বরের সাথে সাথে, তারা কোনোভাবে যেন বাসায় বসে না থাকে, অবশ্যই যেন হাসপাতালে চলে আসে। চট্টগ্রামে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 639 জন, মোট মৃত্যু 3 জন। এখনই সতর্ক না হলে পরিস্থিতি ভয়াবহ হবে বলছেন বিশেষজ্ঞরা। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। বাংলাদেশে তৈরি দুটি উচ্চ ক্ষমতার টাগবোট সংযুক্ত আরব আমিরাতে রপ্তানি করতে যাচ্ছে দেশের রপ্তানিমুখী জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। বৃহস্পতিবার চট্টগ্রাম বোট ক্লাবে অনুষ্ঠিত ভেসেল ডেলিভারি অনুষ্ঠানে আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান মারওয়ান শিপিং লিমিটেডের কাছে হস্তান্তর করা হয় টাগবোট দুটি। সরকারি সহায়তা অব্যাহত থাকলে আন্তর্জাতিকভাবে জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে বলছেন সংশ্লিষ্টরা। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। কার্গো বা কন্টেইনারবাহী যে কোনো বড় জাহাজ কোনো সমুদ্র বন্দরের চ্যানেল দিয়ে জেটিতে ভেড়ানোর কাজে প্রয়োজন হয় টাগবোটের। শুধু বন্দর জেটিতে ভেড়ানোর কাজেই নয়, সমুদ্রে কোনো কারণে দুর্ঘটনায় পড়া জাহাজ উদ্ধারের জন্যেও জরুরি উচ্চ ক্ষমতার টাগবোট। এবার নিজস্ব ইয়ার্ডে নির্মিত এ ধরনের উচ্চ ক্ষমতা সম্পন্ন দুটি টাগবোট খালিদ ও গায়া এ মাসেই আরব আমিরাতে রপ্তানি করতে যাচ্ছে দেশি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। বৃহস্পতিবার চট্টগ্রাম বোট ক্লাবে আয়োজিত ভেসেল ডেলিভারি অনুষ্ঠানের মাধ্যমে টাগবোট দুটি হস্তান্তর করা হয়। দেশের জাহাজ নির্মাণ আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে এ সেক্টরে প্রতিনিধিত্ব করবে অনুষ্ঠানে জানান বক্তারা। 7 সমুদ্র, এই 7 সমুদ্র 7 সিজ, এই জাহাজগুলো 7টি সমুদ্রে মেড ইন বাংলাদেশকে ব্র্যান্ডিং করবে। আগামী 20 থেকে 30 বছর এই জাহাজগুলো সচল থাকবে এবং মেড ইন বাংলাদেশ বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরবে। গভর্নমেন্ট সাপোর্ট ইজ দ্য বড় জিনিস, এবং সেই সাপোর্টের সাথে সাথে আমাদের বুঝতে হবে যে এটা এমন ইন্ডাস্ট্রি না যেটা শুধু পয়সা লাভ করবে। এইটা যে টেকনোক্রেট যে গ্লোবালি ছাড়ছে, দে আর দ্য রিটার্ন অফ দিস ইন্ডাস্ট্রি। 2023 সালে আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান মারওয়ান শিপিং লিমিটেডের সাথে দুটি টাগবোট, 4টি ল্যান্ডিং ক্রাফট ও 2টি ট্যাঙ্কার নির্মাণের চুক্তি করে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। এর মধ্যে এবছরের জানুয়ারিতে 69 মিটার দৈর্ঘ্যের রায়ান নামে একটি ল্যান্ডিং ক্রাফট হস্তান্তর করা হয়েছে। বাকি 5টি জাহাজ 2025-26 সালের মধ্যে হস্তান্তর করা হবে। এই জাহাজগুলো ওকে বলে ফিফি, ফায়ার ফাইটিং টাগ অলসো। দিস আর ইকুইপড ফিটেড উইথ ফায়ার ফাইটিং, যে কোনো জাহাজে বা কোনো অফশোর প্ল্যাটফর্মে আগুন লাগলেও এগুলি আগুন নির্বাপন কাজে ব্যবহার করা হয়। ওয়েস্টার্ন মেরিন নির্মিত টাগবোট খালিদ ও ঘায়া যথাক্রমে 65 ও 80 টন পোলার্ড পুল ক্ষমতা সম্পন্ন। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। মুরগি ও মাছের সরবরাহ স্বাভাবিক থাকলেও বিক্রি হচ্ছে বাড়তি দামে। ক্রেতাদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত মনিটরিং না থাকায় বাড়ছে নিত্য পণ্যের দাম। মাছের বাজারে গত সপ্তাহে কালবাউস 260 থেকে 320 টাকা কেজিতে বিক্রি হলেও এখন 290 থেকে 350 টাকা বিক্রি হচ্ছে। রুই 280 থেকে 350 টাকা বিক্রি হলেও এখন দাম 280 থেকে 380।
কাতলা 280 থেকে 350 টাকা বিক্রি হলেও এখন 300 থেকে 360, আর ট্যাংরা 470 থেকে 760 টাকা বিক্রি হলেও এখন দাম 480 থেকে 800 টাকা কেজি। এছাড়া বেড়েছে ব্রয়লার মুরগির দাম। গত সপ্তাহে ব্রয়লার 140 টাকা কেজিতে বিক্রি হলেও এখন 160 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া কক মুরগি 300 টাকা কেজি, ফার্মের মুরগির ডিম 40 টাকা হালি, হাঁসের ডিম বিক্রি হচ্ছে 65 টাকায়, খাসির মাংস 1000 ও গরুর মাংস 750 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারের আরো খবর জানবো আমরা। আমাদের সাথে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, আজকের বাজার পরিস্থিতি জানাবেন, কোন কোন পণ্যের দাম বেড়েছে, বিশেষ করে কাঁচা মরিচের দাম এই মুহূর্তে কেমন আছে জানাবেন। কাজের মূলত হচ্ছে কুমিল্লার বাজারে ঝাল বেড়েছে। কাঁচা মরিচ কেজিতে 60 টাকা, 200 থেকে 220 টাকা বিক্রি হচ্ছে। সেই সাথে কিন্তু ঝাঁজ বাড়ছে পেঁয়াজের। পেঁয়াজ 58 টাকা, 60 টাকা এবং 65 টাকা বিক্রি হচ্ছে, এবং কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে 5 টাকা। আদার ঝাঁজটা বেড়ে গেছে, আদা কেজি বেড়েছে 10 টাকা করে, আদার দাম বেড়েছে। শুধুমাত্র বৈরী আবহাওয়ার কারণে বেড়েছে সবজির দাম, এবং যেই সবজি বিক্রি হতো 60 থেকে 65 টাকা, সেটি আজকে বিক্রি হচ্ছে 75 থেকে 70 টাকা। বেগুন, পটল, কারকল, সেই সবজিগুলো বাড়ছে। তবে অস্থিরতা দিক দেখা যাচ্ছে যে পেঁয়াজ এবং আদার দিক দিয়ে। তো আমরা যদি জানি যে এই যে পেঁয়াজের দামটা বাড়তেছে কেন? পেঁয়াজের দাম বাড়তেছে, ইন্ডিয়ার পেঁয়াজ তো আর এখন আসে না, আর দেশি পেঁয়াজ যেটা এখন তো উঠানো শেষ। পুরান পেঁয়াজ যা গচ্ছিত আছে এগুলো আস্তে আস্তে কমতেছে, এই জন্য পেঁয়াজের দাম বাড়তেছে আস্তে আস্তে। মূলত হচ্ছে বাজারে সরবরাহ কম, সেই জন্যে পেঁয়াজ দাম বাড়ছে। 5 থেকে 60 টাকা, 58 টাকা, 60 টাকা, 65 টাকা বিক্রি হচ্ছে। সেই সাথে আদা আর রসুনের দাম বাড়ছে। ব্রয়লার মুরগি কেজিতে বেড়েছে 20 টাকা করে। তো নিত্য পণ্য যেই সরবরাহ বৃষ্টির কারণ দেখিয়ে সরবরাহ কম কারণে কিন্তু সেই দামগুলো বাড়ছে বলে বিক্রেতা বলছেন। তবে ক্রেতারা বারবারই বলছেন যে সব জায়গায় পাইকারি বাজারে যে পণ্যগুলো পেঁয়াজ, আদা যেখানে সরবরাহ আছে সেখানকার মনিটরিং ব্যবস্থা জোরদার করা দরকার। শুধুমাত্র মনিটরিং অভাবে পেঁয়াজ, আদা এই পণ্যগুলো কিন্তু বাড়ছে। তবে ক্রেতারা এটাও বলছেন যে খুচরা বাজারে যে মনিটরিং ব্যবস্থা সেটি তো নাই, কিন্তু পাইকারি বাজারে যদি মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়, খুচরা ব্যবসায়ীরা সেই কথাটাই বলছেন যে পাইকারি বাজারে যদি দাম কমে তাহলে কিন্তু খুচরা বাজারে সেই প্রভাবটা কিন্তু পড়বে। শুধুমাত্র সরবরাহের অভাব কম বা বাজারে কম আসছে সেই বিষয়টি দিয়ে কিন্তু বিবেচনা করে কিন্তু পণ্যের দাম বাড়ছে বলে সেই বিষয়টি বলছেন খুচরা বিক্রেতা। ক্রেতাদের যে অভিযোগটি সেটি হচ্ছে বাজার তদারকির যেই বিষয়টি বা বাজার তদারকি মনিটরিং যে ব্যবস্থা করার প্রয়োজন বাজার কমিটি এবং সেই পর্যায়ে জেলা প্রশাসন থেকে, সেটি নেই বললেই চলে। তার প্রভাবটি কিন্তু পরে বাজারে, কারণ বাজারে সরবরাহ আছে সেই দিক দিয়ে কিন্তু আজকে যে বোঝা যায় বাজারে অনেক পণ্যের সরবরাহ, কিন্তু সরবরাহের তুলনায় ক্রেতা কম থাকলেও কিন্তু বাজারে প্রত্যেকটা পণ্যে নিত্য পণ্যের দামগুলো কিন্তু বেড়েই চলেছে। তো সেই বিষয়গুলো যদি বিবেচনা করা হয় তাহলে বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করতে হবে। সেই বিষয়টাই কিন্তু খুচরা ব্যবসায়ীরা এবং ক্রেতারা বলছেন। কাজেরই এনামুল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে কুমিল্লার বাজার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। এদিকে ধানের বাম্পার ফলনের পরও কোনো কারণ ছাড়াই বাড়ছে ধান ও চালের দাম। এর জন্য প্রশাসনের নজরদারির অভাবকে দায়ী করছেন ভোক্তারা। ব্যবসায়ীরা জানান, উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় চালানো হচ্ছে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান, কিন্তু ভোক্তা পর্যায়ে এর সুফল মিলছে না। ধানের বাজার চড়া, এই অজুহাতে বাড়ানো হচ্ছে চালের দাম। দোকানীদের অভিযোগ, অস্বাভাবিক মুনাফা লুটছেন মিল মালিকরা। নওগাঁয় গত কয়েকদিনে চিকন ও মোটা চালের দাম কেজিতে 3 থেকে 5 টাকা বেড়েছে। পাইকারি বাজারে প্রতি 50 কেজির বস্তায় দাম বেড়েছে 100 থেকে 200 টাকা পর্যন্ত। চালের বাজারে আরো খবর জানবো আমরা। আমাদের সাথে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় ভৌমিক। তন্ময়, আজকের পাইকারি বাজারে ধান ও চালের দাম কেমন দেখছেন এবং সার্বিক অভিযোগ নিয়ে সেখানকার ব্যবসায়ীরা কি বলছেন?
ধন্যবাদ কাজুরি। আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁ কিন্তু সারা দেশের মধ্যে অন্যতম জেলা, বিশেষ করে ধান চালের মোকাম হিসেবে পরিচিত। সেই ধানে নওগাঁতে ইরুবোরো ও আউশ ধান কিন্তু উৎপাদন হয়ে থাকে। এবারও চলতি ইরুবোরো মৌসুমে কিন্তু বাম্পার ফলন হয়েছে, ফলে কৃষকের কিন্তু একটা ভালো দাম যখন আশা করছিল তখন কিন্তু ব্যবসায়ীদের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের ফলে কিন্তু 1250 থেকে 1300 টাকা দামে প্রথমে কেনা বেচা হয়েছে। যখন যত প্রান্তিক কৃষক আছে তখন কিন্তু তারা কিন্তু ন্যায্য দাম পাননি। কিন্তু হঠাৎ করে এই ঈদ পরবর্তীতে সেখানে কিন্তু হঠাৎ করে ধানের দাম বৃদ্ধি করে দেওয়া হয় 100 থেকে 150 টাকা 200 টাকা পর্যন্ত। এই বৃদ্ধি করার ফলে কিন্তু সরকারকে ধোঁকা দিয়ে কিন্তু তারা ধানের দাম বৃদ্ধির অজুহাতে কিন্তু তারা লক্ষ লক্ষ যে মেট্রিক টন ধান মজুত করেছিল সেটা কিন্তু একটা অতিরিক্ত মুনাফা লাভ অর্জন করেছে, অর্থাৎ আয় করেছে। এরপরে কিন্তু যে সারা দেশে যখন এই নিয়ে যখন টনক নড়ে সরকারের যে তারা ধান চালের দাম বৃদ্ধি হয়ে গেছে বা চালের দাম বৃদ্ধি হয়ে গেছে, এরপরে কিন্তু সরকার একটা ভালো অভিযান পরিচালনা করেছে সারা দেশে। সেখানে কিন্তু এই যে খাদ্য বিরোধী অভিযান সেখানে কিন্তু পরিচালনা করেছে, সেটা নওগাঁতেও করেছে এবং প্রায় 8 থেকে 12টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোটামুটি জরিমানা করেছে এবং জেলও দিয়েছেন। কিন্তু তার পরবর্তীতে কিন্তু হঠাৎ করে গত কয়েকদিন থেকে কিন্তু চালের দাম কিন্তু আবার বৃদ্ধি পেয়েছে এবং খাদ্য বিরোধী যে অভিযান ছিল সেটা কিন্তু স্থবির হয়ে পড়েছে। আপনাকে জানিয়ে রাখি যে আমরা এই ব্যাপারে নওগাঁয় যে পাইকারি বাজারে যেটা ধান কাঠারি ভোগ কেনা বেচা হচ্ছে সেটা হচ্ছে 75 থেকে 78 টাকা এবং জিরা শাইল বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজি। অর্থাৎ আপনাকে জানিয়ে রাখি নওগাঁয় যে ভরা মৌসুমে যে চালের দাম বৃদ্ধি পেয়েছে এটাকে তারা মনে করছেন এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী এবং সচেতন মহল আছে তারা মনে করছেন যে এই পাইকারি ব্যবসায়ী এবং যারা মিল মালিকরা আছে, বিশেষ করে কর্পোরেট এবং যেটা বহুজাত কোম্পানি আছে, তারা এই সিন্ডিকেট করে কিন্তু এই লক্ষ লক্ষ মেট্রিক টনের চালের দাম কিন্তু তারা মজুত করে এখন দাম বৃদ্ধি করে দিয়ে তারা অতিরিক্ত মুনাফা অর্জন করছে। আমি এ ব্যাপারে নওগাঁ চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে বর্তমান যে গত কয়েকদিন আগে সরকার ঘোষণা দিয়েছে যে বিদেশ থেকে চাল আমদানি করা হবে। এর ফলে কিন্তু নওগাঁতে যে ধানের বাজার কিন্তু 20 থেকে 30 টাকা কমে গিয়েছে। কিন্তু আমরা এখানে যারা ব্যবসায়ী আছেন তাদের সাথে কথা বলেছি, গত কয়েকদিন থেকে কিন্তু ধানের দাম কিন্তু আবার বৃদ্ধি পেয়ে গেছে, অর্থাৎ প্রতি মনে সেখানে 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। আপনাকে জানিয়ে রাখি যে বর্তমানে নওগাঁর যে সবচেয়ে ভালো ধানের দাম জিরা শাইল সেটা 1670 থেকে 1720 টাকা দরে কেনা বেচা হচ্ছে এবং কাঠারি ভোগ বিক্রি। শেরপুরের গারো পাহাড়ে হাতিসহ অন্যান্য বন্যপ্রাণীর খাদ্য নিশ্চিত করতে গড়ে তোলা হচ্ছে খাদ্য বাগান। রোপণ করা হয়েছে বন্যপ্রাণীর প্রিয় খাবারের 60 প্রজাতির ফলজ ও বনজের চারা। বন বিভাগ বলছে এটি বাস্তবায়ন হলে বন্যপ্রাণীদের খাদ্য ঘাটতি মেটানো সহ মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত হবে। শাকিল মুরাদের তথ্য ছবিতে প্রতিবেদন। ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা শেরপুরের 3 উপজেলা শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ি, যার সীমান্ত জুড়ে পাহাড়ে বিচরণ করে বন্য হাতি। এর মধ্যে শ্রীবর্দীর রাজার পাহাড়ে হাতির অবস্থান সবচেয়ে বেশি। বন বিভাগের উদ্যোগে পাহাড়ে হাতিসহ অন্যান্য বন্যপ্রাণীর খাদ্য নিশ্চিত করতে গড়ে তোলা হচ্ছে খাদ্য বাগান, যেখানে রোপণ করা হয়েছে চাবালিশ, জলপাই, কাজু বাদাম, কাঠবাদাম, কাঁঠাল, কলা, বেল, বরই, বট, কৃষ্ণচূড়া সহ 60 প্রজাতির ফলদ ও বনজ চারা। সব প্রজাতির গাছই আছে ফুলের, অনেক হাতির খাদ্যর কোনো অভাব নেই। পশু পাখি, তারপরে বন্য প্রাণী, তাদের নিরাপদ আশ্রয়স্থল হবে, নিরাপদ খাদ্য সংস্থান হবে। খাবার না থাকার কারণে আমাদের হাতি বাড়িঘর ভাঙে, ধান চাউল খায়, ফলমূল খায়। এখন আসে বানর, হাতি, অনেক প্রাণী পশু পাখি আসে এখানে খাবার খাবে। এই বাগানে হাতি, বানর, মায়া হরিণ, কাঠবিড়ালি সহ বিভিন্ন প্রাণীর খাদ্যাভ্যাস মাথায় রেখে পরিকল্পনা করা হয়েছে। এতে বন্যপ্রাণীর লোকালয়ে নেমে আসার প্রবণতা কমবে। পাখি থেকে শুরু করে বন্যপ্রাণীর যেমন ছোট খরগোশ বা সর্বোপরি হাতির যে সকল খাদ্যের চাহিদাগুলো আছে এটি সম্পূর্ণরূপে পূরণ করবে। পাহাড়ে হাতি যদি খাবার পায় তাহলে হয়তো মানুষের বাড়ি ঘরে আক্রমণ করবে না। বাগানটি কেবল প্রাণীদেরই খাবার যোগাবে না, বরং পাহাড়ের পরিবেশ, জীববৈচিত্র্য এবং এলাকার বাসিন্দাদের জীবনে আনবে ইতিবাচক পরিবর্তন। তবে বাগানটিকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণের তাগিদ দিলেন পরিবেশবাদীরা। রাজার পাহাড়ে বনায়নের যে উদ্যোগ গ্রহণ করেছে এটির যদি সঠিকভাবে তদারকি করা হয় এবং এইখানে যদি বনটি গড়ে উঠতে পারে তাহলে হাতি এবং
পশু পাখির একটি নিরাপদ আশ্রয় হবে। বন বিভাগের কর্মকর্তা জানান, এই প্রকল্পটি শুধু বন ও বন্যপ্রাণী রক্ষা নয়, মানুষের সাথে প্রাণীর সহাবস্থান নিশ্চিত করবে। বাগানটির কাজ শেষ হলে বন্যপ্রাণীর খাদ্য নিরাপত্তা ও টেকসই আবাস নিশ্চিত করা যাবে। রাজা পাহাড়ে হচ্ছে যে হাতির আবাসস্থল প্রায় ধ্বংসের কারণে প্রায়শই হাতি হচ্ছে লোকালয়ে নেমে আসতো। এখন এই রাজা পাহাড়ে বাগান সিজনের ফলে আমরা আশাবাদী যে হাতি হচ্ছে এখানেই অবস্থান করবে। 2024-25 অর্থ বছরে পরিচালন ব্যয় খাতের আওতায় 40 হেক্টর জমিতে করা হচ্ছে এই বাগান। বনশ্রী হালদার, 71। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ময়মনসিংহ বন বিভাগের দর্শক। এই বিষয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মুরাদ। শাকিল, জানাবেন যে এই যে বন্যপ্রাণীর খাদ্য নিশ্চিতের জন্য যে খাদ্য বাগান তৈরি করা হচ্ছে, এটা কি কার্যকরী হচ্ছে কিনা এবং এই নিয়ে বিশেষজ্ঞরা কি বলছেন? বিশেষ করে শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার সীমান্ত জুড়ে গারো পাহাড়, এই গারো পাহাড়ে দীর্ঘদিন থেকে কিন্তু হাতি মানুষের দ্বন্দ্ব চলে আসছিল। বিশেষ করে আমি যদি বলতে চাই 1990 সালের দিকে কিন্তু এই গারো পাহাড়ে হাতি সহ বিভিন্ন বন্যপ্রাণী থাকলেও কালের বিবর্তনে কিন্তু দিন দিন আসলে বন্যপ্রাণী বিলুপ্তি হয়ে যাচ্ছে। তবে বর্তমানে টিকে আছে শুধু বন্য হাতি। তবে এটিও আসলে খুব একটি যে টিকে নেই এটি বলা যাবে না। পরিবেশবাদীরা বলছেন দিন দিন কিন্তু আসলে হাতি মানুষের যে সংঘাত, এতে করে হাতির যেমন মৃত্যু হচ্ছে তেমন কিন্তু আসলে মানুষের মৃত্যু হচ্ছে। তবে সম্প্রতি বন বিভাগ কিন্তু একটি উদ্যোগ নিয়েছে, বিশেষ করে শ্রীবর্দী উপজেলার যে রাজার পাহাড়, এই রাজার পাহাড়ে মূলত হাতির অবস্থান আসলে সব সময় বেশি থাকে। এই রাজার পাহাড়ে কিন্তু যে এখানে বাগানটি করা হচ্ছে, এই বাগানটি কিন্তু আসলে দখলকৃত রয়েছিল বাগানটি, মানে জায়গাটি পরবর্তীতে আসলে বন বিভাগ উচ্ছেদ করে কিন্তু এখানে যে 40 হেক্টর বাগান শুরু করেছেন, প্রায় 60 প্রজাতির ফলজ বনজ আসলে গাছের চারা দিয়ে। ইতিমধ্যে বাগান কিন্তু আসলে কিছু কিছু গাছ আসলে বড় হয়েছে, আবার কিছু কিছু গাছ কিন্তু এখনো ছোট রয়েছে। তারা তবে আমি এই বিষয়ে পরিবেশবাদী সংগঠনের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলছে যে এই বাগানটি যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে কিন্তু আসলে এই বাগানটিতে ভালো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যে হাতি সহ অন্যান্য বন্যপ্রাণী এদের আসলে খাদ্যের যে ঘাটতি সেটি কিন্তু আসলে পূরণ হবে। বিশেষ করে হাতির যে পছন্দের খাবার কলা গাছ, সেটি কিন্তু আসলে এই পাহাড়ে কিন্তু আসলে লাগানো হয়েছে। তবে বন বিভাগ বলছেন যে এই প্রকল্পটি আসলে দীর্ঘমেয়াদী। এই প্রকল্পটি যদি তারাও চেষ্টা করছেন যে এই প্রকল্পটি যদি সুন্দরভাবে তারা আসলে করতে পারে তাহলে হাতি মানুষের মধ্যে যে দ্বন্দ্ব সেটি আসলে একেবারে কমে আসবে। এছাড়া আমি বন বিভাগের যে ডিএফও রয়েছেন, বন সংরক্ষক, তার সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু বলেছে যে এই প্রকল্পটি যেন অন্য উপজেলায় নেওয়া হয় সে বিষয়তে আসলে তিনি এই বিষয়ে ঊর্ধ্বতন মন্ত্রণালয়ে কথা বলবেন। কাজটি এই ছিল আমার কাছে শেরপুর থেকে। শাকিল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে শেরপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শাকিল মুরাদ। দর্শক, চলছে দেশ চোখ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।